গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব নেসবেটের লেখা বিখ্যাত কিশোর ক্লাসিক দ্য রেলওয়ে চিলড্রেন। আজ দ্বিতীয় পর্ব। কয়লা খনির অভিজ্ঞতার পর ছেলেমেয়েরা রেল স্টেশন থেকে দূরে থাকে, কিন্তু অমুক টানে আকর্ষণ করে ওদের রেলপথ। শহরের রাস্তার ধারে যে বাড়িতে ওরা বড় হয়েছে, ওখানে জানালার পাশে দাঁড়ালেই দেখা যেত নানান ধরনের গাড়ি ঘোড়া চলছে সারাক্ষণ। এখানে এই গভীর ঘুমে বিভোর নিঝুম গ্রাম দেশে ট্রেন ছাড়া আর কিছুই চলতে দেখা যায় না। ওদের সেই অতীত জীবনের সঙ্গে যোগসূত্র খুঁজে পায় যেন ওরা ট্রেনের মধ্যে। 3 চিমনি থেকে সোজা রেল লাইনের সেই কাঠের বেড়া পর্যন্ত ঘাসের উপর 6টি পায়ের আঘাতে আবছা মতো একটা পায়ে চলাপথ তৈরি হয়ে গেল কিছুদিনের মধ্যেই। কখন কখন ট্রেন যায় জানা হয়ে গেছে ওদের, এমনকি এক এক ট্রেনের এক এক নামও দেয়া সারা। 9:15 আপকে ওরা ডাকে সবুজ ড্রাগন নামে, 10টা শাট ডাউন হচ্ছে অন্টলের পোকা। মাঝরাতে টাউন এক্সপ্রেস দেখা যায় না। কখনো সখনো ঘুম ভেঙে গেলে শোনা যায় তীক্ষ্ণ চিৎকার দিয়ে সগর্জনে চলে যাচ্ছে ওটা। পিটার এক ঠান্ডা তারা জ্বলা রাতে উঠে জানালার পর্দা তুলে উকি দিয়েছিল। ওটাকে দেখামাত্র নাম রেখেছে রাতের ভয়ঙ্কর। প্রত্যেক দিন সবুজ ড্রাগনে দেখা যায় এক বৃদ্ধ ভদ্রলোককে। দেখতে ভদ্রলোক চমৎকার, ওদের ধারণা মানুষটাও খুব ভালো হবেন। দাড়িগোপ কামানো ফর্সা মুখ, কোটের কলার আর টুপিটা যেন কেমন অন্যদের সঙ্গে মেলে না। হাতে ধরা খবরের কাগজ। একদিন সকালে বেড়ার উপর বসে সবুজ ড্রাগনের জন্য অপেক্ষা করছে ওরা। পিটারের জন্মদিনে পাওয়া অটারবাড়ি ঘড়ি অনুযায়ী আজ ট্রেন 3.25 মিনিট লেট। সবুজ ড্রাগন চলল বাবার কাছে, বলল, ফিলিস, সত্যি যদি এটা ড্রাগন হতো তাহলে একে থামিয়ে বলতাম বাবার কাছে আমাদের ভালোবাসা পৌঁছে দিতে। কারো ভালোবাসা কোথাও পৌঁছে দেয় না ড্রাগনরা, বলল পিটার। ওরা এসবের ঊর্ধ্বে। যদি ভালো মতো পোষ বানাতে পারো তাহলে কেন পৌঁছে দেবে না, বলল ফিলিস। পোষা স্পেনিয়েল যেমন যা আনতে বা নিয়ে যেতে বলা হয় তাই করে, ড্রাগনও তেমনি করবে। এমনকি তোমার হাত থেকে খাবারও খাবে। আচ্ছা, বাবা কোনো দিন আমাদের চিঠি লেখে না কেন? মা বলে খুব নাকি ব্যস্ত আছে বাবা, বলল ববি। শীঘ্রই লিখবে। এক কাজ করি, বলল ফিলিস। এসো, আমরা সবাই মিলে হাত নেড়ে সবুজ ড্রাগনকে শুভেচ্ছা জানাই। ও যদি জাদুর ড্রাগন হয় তাহলে বুঝতে পারবে, আর ঠিকই আমাদের ভালোবাসা পৌঁছে দেবে বাবার কাছে। আর যদি তা না হয়, আমাদের 3টে হাত নাড়া পানিতে যাবে। আর তাই যদি হয়, কি ক্ষতি হবে আমাদের? হাত নাড়ায় তো কোনো খরচা নেই। ওর প্রস্তাব মেনে নিল সবাই। যেই সবুজ ড্রাগনটা তার আস্তানার কালো গহ্বর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো, অমনি ওরা 3জন রেলিংয়ের উপর উঠে দাঁড়িয়ে যার যার রুমাল বের করে নাড়তে শুরু করলো। ফার্স্ট ক্লাসের একটা কামরা থেকে একটা হাত নাড়ল উত্তরে। পরিষ্কার একটা হাত, হাতে একটা খবরের কাগজ ধরা, সেই বৃদ্ধ ভদ্রলোক। এরপর থেকে রোজই 9:15 সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় চলতে থাকলো। ওরা, বিশেষ করে ববি আর ফিলিস, ভাবতে ভালোবাসে হয়তো এই বৃদ্ধ ভদ্রলোক বাবাকে চেনেন। হয়তো বাবার সঙ্গে দেখা হলে তিনি বলবেন বহু দূরের সবুজ এক গ্রাম থেকে প্রতিদিন তার 3 ছেলে মেয়ে কাঠের বেড়ার উপর দাঁড়িয়ে হাত নেড়ে তার জন্য শুভেচ্ছা পাঠায়। মা দিনরাত ব্যস্ত থাকে লেখা নিয়ে। লম্বা নীল খামে পড়ে একের পর এক গল্প পাঠাতে থাকে বিভিন্ন ঠিকানায়। আবার সেসব জায়গা থেকেও বড় বড় খাম আসে। কোনো কোনো খাম খুলে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ে মা, বলে, আহা, আর একটা ফেরত গেল খাটনিটা। তখন মার জন্য বড় দুঃখ হয় ওদের। আবার কোনো কোনো দিন খুশি হয়ে খাম দুলিয়ে বাচ্চাদের নাকে বাতাস দেয় মা, বলে, বাহ, সমজদার সম্পাদক, প্রুফ তুলে পাঠিয়ে দিয়েছে একেবারে। কোনো সম্পাদক সমজদার হলেই সেদিন চায়ের সঙ্গে বনরুটি পায় ওরা। একদিন চিলড্রেন্স গ্লোব পত্রিকার সম্পাদক সমজদার হওয়ায় খালের ওপারে গ্রামের দিকে চলেছে পিটার বনরুটি কিনে আনবে বলে। এমনি সময় দেখা হয়ে গেল স্টেশন মাস্টারের সঙ্গে। অস্বস্তিতে পড়ল পিটার, কারণ এতদিন চিন্তাভাবনার সময় পেয়ে কয়লা খনির ব্যাপারটা পরিষ্কার হয়ে এসেছে তার কাছে। মাথা নিচু করে কেটে পড়বে বলে ঠিক করল, কারণ কয়লা চোরের চালাম উনি সম্ভবত নেবেন না। কান দুটো গরম হয়ে উঠল ওর। চোর শব্দটা খুব খারাপ কথা, কিন্তু এখনও জানে কথাটা ওর ক্ষেত্রে মিথ্যা নয়। কিন্তু কাছাকাছি এসে স্টেশন মাস্টারই ডাকলেন ওকে। এই যে খোকা, গুড মর্নিং, কেমন আছো তুমি? কোনো মতে উত্তর দিল পিটার, গুড মর্নিং, জি ভালো। পরক্ষণে ওর মনে হলো খুব সম্ভব
দিনের আলোয় আমাকে চিনতে পারেননি, তাই এত সুন্দর ব্যবহার করলেন। এটা ওর প্রাপ্য নয়। কথাটা মনে হতে পিছন ফিরে দেখল বেশ কয়েক পা এগিয়ে গেছেন স্টেশন মাস্টার। ঘুরে ছুটল তার পিছনে। পিটারের পায়ের আওয়াজ শুনে হাসি মুখে থেমে দাঁড়ালেন ভদ্রলোক। লাল হয়ে গেছে পিটারের কান। বলল, আমাকে চিনতে পারেননি আপনি? অবাক হলেন স্টেশন মাস্টার। আমাকে গুড মর্নিং বললেন দেখে মনে হলো আপনি বুঝতে পারেননি যে আমি সেই ছেলে যে আপনাদের কয়লা সরাচ্ছিল। যদিও সেজন্য আমি দুঃখিত, তবু গুড মর্নিংয়ের যোগ্য আমি নই। কেন নও? হাসলেন স্টেশন মাস্টার। ওসব কথা তো আমি মনেই রাখিনি। যা হয়েছে হয়ে গেছে, যেতে দাও। বলো দেখি খোকা, কোথায় চললে এত তাড়াহুড়া করে? বনরুটি কিনতে চলেছি, বলল পিটার। তুমি না বলেছিলে তোমরা খুব গরিব? অবাক হলেন স্টেশন মাস্টার। হ্যাঁ, গরিব, বলল পিটার গোপন কথা বলার ভঙ্গিতে। কিন্তু যেদিন মার কোনো গল্প বা কবিতা বিক্রি হয় সেদিন আমরা চায়ের সঙ্গে বনরুটি খাই। ও, তোমার মা গল্প লেখেন বুঝি? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গল্প। এমন একটা মা পেয়েছ, তোমরা সৌভাগ্যবান, তাই না? হ্যাঁ, পিটার বলল। তবে আগে আমাদের সঙ্গে অনেক খেলতো, এখন খালি লেখে। বললেন স্টেশন মাস্টার। চলি, কাজ আছে। তোমরা ইচ্ছে হলে চলে এসো স্টেশনে, কেমন? আর ওই কয়লা, ওটার কথা আমরা কোনোদিনই তুলব না আর, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ, খুশি হয়ে উঠল পিটার। ব্যাপারটা আমাদের মধ্যে মিটমাট হয়ে গেল বলে সত্যিই ভালো লাগছে। এই বলে ছুটল সে ক্যানাল ব্রিজ পেরিয়ে গ্রামের দিকে। এতদিন পর কয়লা চুরির গ্লানি মুছে গেল ওর মন থেকে। পরদিন যথারীতি সবুজ ড্রাগনকে রুমাল নেড়ে শুভেচ্ছা জানিয়ে এবং বৃদ্ধ ভদ্রলোকের প্রত্যুত্তর পেয়ে খুশি মনে পিটার বলল, চলো স্টেশন থেকে ঘুরে আসি। কাজটা কি ঠিক হবে? জানতে চাইল দ্বিধান্বিত ববি। মানে ওই কয়লার ঘটনার পর, ব্যাখ্যা করল ফিলিস। গতকাল ওদিকের রাস্তায় দেখা হয়েছিল আমার স্টেশন মাস্টারের সঙ্গে, বড়দের ভঙ্গিতে বলল পিটার। উনি বারবার করে বলে দিলেন যেন যখন খুশি স্টেশনে যায়। সত্যিই? কয়লা চুরির পরেও? অবাক হলো ফিলিস। একটু দাঁড়াও, 1 মিনিট। জুতোর ফিতেটা খুলে গেছে আবার। সারাক্ষণ খালি খুলতেই আছে ওটা। চুরির কথায় রেগে গেছে পিটার। বলল, বারবার একজনকে চোর চোর না বলে ওই স্টেশন মাস্টারের মতো ভদ্রলোক হওয়ার চেষ্টা করা উচিত তোমার। জুতোর ফিতে বেঁধে নিয়ে নীরবে চলল ফিলিস ওদের সঙ্গে। কিন্তু মাঝে মাঝে কাঁধ দুটো কাঁপছে ওর। খানিক পরে ওর নাক বেয়ে বড়সড় একটা পানির ফোঁটা নেমে এলো। রেল লাইনের উপরে পড়ে ছিটকে গেল চারিদিকে। ববি দেখতে পেল সেটা। কি হয়েছে ছোট্ট সোনামণি, লক্ষ্মী বোন আমার? থেমে দাঁড়িয়ে এক হাতে ফিলিসের কাঁধ জড়িয়ে ধরল সে। ফুপিয়ে উঠল ফিলিস। ও ও আমাকে অভদ্রলোক বলেছে। তা বলেছে ঠিক, বলল ববি, কিন্তু তুমি শুরু করেছিলে। মনে করে দেখো, বারবার ওই কয়লার ব্যাপারটা তুলছিলে। যাক, এখন তোমরা যে যা বলেছ যদি সব ফেরত নাও তাহলে কেমন হয়? পিটার যদি ফেরত নেয় তাহলে আমিও নেব, বলল ফিলিস নাক টেনে। ঠিক আছে, বলল পিটার। আমরা যে যার খারাপ কথাগুলো ফিরিয়ে নিলাম, সব ঠিক হয়ে গেল। এই যে আমার রুমালটা, ধরো, চোখ মুছে নাও। তোমার নিজের রুমালগুলো কোথায় যে যায়? তোমার কাছে, বলল ফিলিস চোখ পাকিয়ে। খরগোশের ঘরের দরজা বাঁধার জন্য তুমি নিয়েছিলে, কৃতজ্ঞতা বলতে কিচ্ছু নেই তোমার। আচ্ছা আচ্ছা, অসহিষ্ণু কণ্ঠে বলল পিটার। আমি দুঃখিত, হলো? এবার একটু পা চালাবে? স্টেশনে পৌঁছে 2 ঘন্টা ওদের কিভাবে কাটলো কেউ বলতে পারবে না। দারোয়ানের সঙ্গে গল্প করে কাটালো ওরা সময়টা। মজার লোকই দারোয়ান। ছোটদের প্রশ্নের জবাব দেয় কোনো ক্লান্তি নেই। অনেক কিছু জানা গেল তার কাছে, যেমন 2 গাড়িকে একসঙ্গে জুড়ে রাখে যে জিনিসটা তাকে বলে কাপলিং। আর কাপলিংয়ের উপর যে সাপের মতো পাইপ রয়েছে ওগুলো দিয়ে গাড়ি থামানো হয়। ওগুলোর একটা ধরে যদি খিচে টান দিতে পারো, ঘ্যাস করে থেমে দাঁড়াবে চলন্ত ট্রেন, বলে চলেছে দারোয়ান। কিন্তু কারণ ছাড়া খামোকা যদি ট্রেন থামাও 5 পাউন্ড জরিমানা দিতে হবে। কি কারণ? জানতে চাইল ববি। কেন মানুষ ট্রেন থামাতে চাইবে? ধরো তোমাকে কেউ আক্রমণ করে বসেছে ট্রেনের ভিতর, ছোরা মেরে খুন করতে চায়। তখন যদি তুমি ওটা ব্যবহার করো তাহলে কেউ কিছু বলবে না। একবার হলো কি, এক বুড়ি মহিলাকে একজন ঠাট্টা করে বলেছে ওটাই টান দিলে বেয়ারা আসবে চা নাস্তা সাপ্লাই দেবার জন্য। মহিলা তো দিয়েছে টান, খিক খিক। গার্ড যখন ছুটে এসেছে মহিলাকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য, মহিলা বলছেন,
আমার জন্য একটা বন রুটি আর 1 কাপ চা। খিক খিক। 7 মিনিট লেট হয়েছিল সেদিন ট্রেনটা। বুড়ো মহিলাকে গার্ড কি বলল? জানি না, বলল দারোয়ান। তবে এইটুকু জানি, যাই বলো কথাগুলো খুব তাড়াতাড়ি ভুলবে না সেই বুড়ি। এইসব মজার গল্প শুনতে শুনতে খুব তাড়াতাড়ি কেটে গেল সময়। তার ছোট্ট অফিস কামরা থেকে বার 2 বেরিয়ে এলেন স্টেশন মাস্টার। ওদের দিকে চেয়ে মিষ্টি করে হাসলেন, প্রত্যেককে একটা করে কমলা দিলেন খেতে, কথা দিলেন কাজ না থাকলে একদিন ওদেরকে সিগন্যাল বক্স দেখাতে নিয়ে যাবেন। ববির কানে ফিস ফিস করে বলল ফিলিস, মনে হচ্ছে কয়লার ব্যাপারটা বেমালুম ভুলেই গেছেন। বেশ কয়েকটা ট্রেন এলো গেল। পিটার লক্ষ্য করল গাড়ির মতো প্রতিটা রেল ইঞ্জিনেরও নাম্বার আছে। আছেই তো, প্রশ্নের জবাবে বলল দারোয়ান। একটা ছেলেকে চিনতাম, বড় লোক এক মণিহারি ব্যবসায়ের ছেলে, রূপো দিয়ে কোনা বাঁধানো একটা সবুজ চামড়া মোড়া নোট বইয়ে প্রত্যেকটা ইঞ্জিনের নাম্বার লিখে রাখত। পিটারের মনে হলো সেও নম্বর টুকে রাখবে, কিন্তু রূপো দিয়ে বাঁধানো সবুজ নোট বই তো নেই। অগত্যা দারোয়ানের দেওয়া হলুদ একটা খামে লিখে রাখলো দুটো সংখ্যা, 379 আর 663। সেদিন রাতে খাবার সময় মাকে জিজ্ঞাসা করল পিটার, তার কাছে রূপো দিয়ে কোনা বাঁধানো সবুজ চামড়া মোড়া নোটবুক আছে কিনা। নেই, তবে ওটা দিয়ে কি হবে জানতে পেরে ছোট্ট একটা কালো নোট বই দিল মা। এর কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া, বলল মা, তবে যা আছে তাতে অনেক নাম্বার লিখতে পারবে। যখন ভর্তি হয়ে যাবে তখন আর একটা দেব। পরদিনই বিছানায় পড়ে গেল মা। অসম্ভব মাথা ধরেছে, হাত পা জ্বলছে, খাওয়ায় রুচি নেই, গলায় ব্যথা। আমি হলে এখনই ডাক্তার ডাকতে পাঠাতাম, বলল মিসেস ভিনি। এখন রোগবালাই হচ্ছে সব ঘরে ঘরে। আমার বোনের বড় মেয়েটার বুকে বসে গেছে ঠান্ডা, সারছেই না। সময় থাকতে ডাক্তার না দেখালে। মা প্রথমে রাজি হয়নি, কিন্তু সন্ধ্যের দিকে অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল, পিটারকে পাঠিয়ে দিল গ্রাম থেকে ডাক্তার ডাব্লিউ ফরেস্টকে ডেকে আনার জন্য। খবর পেয়েই রওনা হয়ে গেলেন ডাক্তার সাহেব। পথে পিটারের সঙ্গে অনেক গল্প করলেন। পিটারের কাছে মানুষটাকে খুবই ভালো লাগলো, কারণ তিনিও রেলওয়ে, খরগোশ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আগ্রহী। মাকে দেখে ডাক্তার বললেন ইনফ্লুয়েঞ্জা। এই যে গম্ভীর ভদ্র মহিলা, ববিকে ডাকলেন ডাক্তার। মনে হচ্ছে তুমি হেড নার্সের ভূমিকা নিতে চাও। নিশ্চয়ই, বলল ববি। বেশ, তাহলে কিছু ওষুধ আমি পাঠিয়ে দিচ্ছি। ঘরটা গরম রাখা জরুরি। জ্বরটা কমলেই গরুর মাংসের জুস খেতে দেবে। এখন আঙ্গুর, মাংসের স্যুপ, সোডা ওয়াটার, দুধ এসব দিতে পারো। আর শোনো, 1 বোতল ব্র্যান্ডি আনিয়ে রেখো, ভালো ব্র্যান্ডি, সস্তাগুলো বিষের চেয়েও খারাপ। ববি সব লিখে দিতে বলায় খুশি মনে লিখে দিয়ে চলে গেলেন ডাক্তার। তালিকাটা দেখে দুর্বলভাবে হাসল মা, বলল, এইসব কেনার টাকা কোথায় আমাদের? শোনো, তোমাদের আগামীকালকের ডিনারের জন্য 2 পাউন্ড গলার মাংস কিনে এনে জাল দিতে বলো মিসেস ভিনিকে। ওর থেকে খানিকটা ঝোল আমাকে দিলেই হবে। এখন আমাকে একটু পানি দাও তো মা। তারপর একটা বেসিনে করে পানি এনে আমার হাত পা মুছে দাও। মার কষ্ট কমানোর জন্য সাধ্যমতো সবই করল ববি। তারপর নিচে নেমে এলো ভাই বোনের কাছে। ঠোঁট দুটো চেপে রেখেছে পরস্পরের সঙ্গে, গাল দুটো লাল, চোখ দুটো মার মতোই উজ্জ্বল দেখাচ্ছে। ডাক্তার কি বলেছেন আর মা তার কী জবাব দিয়েছে সবই বলল সে ওদেরকে। এখন যা করার সবশেষে বলল ববি, আমাদেরই করতে হবে। গলার মাংস কেনার পয়সা রয়েছে আমার কাছে। বাদ বাদ, বলল পিটার, মাংসের কোনো দরকার নেই। রুটি মাখন হলেই চলবে আমাদের। এর চেয়ে অনেক কম খাবার দাবার খেয়ে মানুষ মরুদ্বীপে কাটিয়েছে দিনের পর দিন। ঠিক বলেছ, বলল 2 বোন। কাজের সবাই একমত হয়ে মিসেস ভিনিকে বাজারে পাঠালো 1 শিলিংয়ে যতটা সম্ভব ব্র্যান্ডি, সোডা ওয়াটার আর বিপটি কিনে আনার জন্য। কিন্তু আমরা যদি এখন থেকে আর কিছুই না খাই, বলল ফিলিস, তবুও যে টাকা বাঁচবে তা দিয়ে বাকি জিনিসগুলো কেনা যাবে না। না, বলল ববি, চিন্তা করছে ভুরু কুসকে। যাবে না, আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। চিন্তা করো সবাই, মাথা খাটাও। ভেবে চিন্তে উপায় বের করলো ওরা। শেষ পর্যন্ত কিছু লাগবে কিনা জানতে ববি মার ঘরে গেল, আর বাকি দুজন ব্যস্ত হয়ে পড়ল এক টুকরো সাদা কাপড়, কাঁচি, একটা বাগানের বেড়া পেইন্ট করার ব্রাশ আর এক কৌটা কালো রং নিয়ে। ববির বিছানা নিয়ে যাওয়া হয়েছে মার ঘরে। রাতে বেশ কয়েকবার ঘুম ভেঙে গেল ওর। উঠে আগুনটা উস্কে দিল, মাকে দুধ, ওষুধ আর সোডা ওয়াটার খাওয়ালো। জ্বরের ঘোরে প্রলাপ বকছে মা, বেশিরভাগই বোঝা যাচ্ছে না কি বলছে। বাবার নাম উচ্চারণ করলো 2 একবার, তারপর হঠাৎ জেগে উঠে ডাকলো, আম্মু আম্মু। ববি বুঝতে পারল নানিকে ডাকছে মা। ভুলেই গেছে কবে মরে গেছে তার আম্মু। খুব ভোরে নিজের নাম ধরে ডাকতে শুনে লাফিয়ে বিছানা ছাড়ল ববি।
ছুটে গেল মার খাটের পাশে। ও হ্যাঁ, বোধহয় ঘুমের মধ্যে ডেকেছি মা। ইস, আমার হাঁসের ছানাটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে রে। তোকে এত কষ্ট দিতে খুব খারাপ লাগছে মা। কষ্ট? কি বলছো মা? হ্যাঁ রে সোনামণি, চিন্তা করো না, 2-1 দিনেই সেরে উঠব। টানা 10 ঘন্টা যার ঘুমানোর অভ্যাস, তাকে যদি ঘুম থেকে 4-5 বার জেগে উঠে এটা ওটা করতে হয়, তাহলে তার কাছে মনে হয় সারা রাতই বুঝি জেগে আছে। ববিরও সেই অবস্থা। মনে হচ্ছে বুদ্ধি ঘোলা হয়ে গেছে আর শক্ত হয়ে আছে চোখের পাতা। তবু ঘরটা গোছগাছ করে ফেলল ডাক্তার আসার আগে। সকাল 8:30টায় এলেন ডাক্তার। সব ঠিকঠাক মতো চলছে তো হেডনার্স? দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন ডাক্তার। ব্র্যান্ডি আনিয়েছ? আনিয়েছি, বলল ববি, ছোট একটা চ্যাপ্টা বোতলে। আঙ্গুর আর বিপটি দেখছি না। কাল দেখতে পাবেন, বলল ববি। বিপটির জন্য খানিকটা মাংস জাল দেওয়া হচ্ছে চুলোয়। এটা শিখলে কোথায়? জানতে চাইলেন ডাক্তার হাসি মুখে। ছোট বোনের যখন মামস হয়েছিল তখন মাকে দেখেছি করতে। ভেরি গুড, বললেন ডাক্তার। এইবার তোমাদের কাজের মহিলাকে এসে মায়ের কাছে বসতে বলো। তারপর পেট ভরে নাস্তা খেয়ে সেটে ঘুম দাও দুপুর পর্যন্ত, কেমন? আমাদের হেড নার্স অসুখে পড়ে গেলে অসুবিধে আছে। 9:15 টানেলের মুখ থেকে হুড়মুড় করে বেরিয়ে পড়তেই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে সেই বৃদ্ধ ভদ্রলোক খবরের কাগজটা নামিয়ে রেখে তৈরি হলেন 3 বাচ্চার উদ্দেশ্যে হাত নাড়বেন বলে। কিন্তু দেখলেন আজ সকালে 3জন নেই ওখানে। শুধু একজন আছে, ছেলেটা, তাও রেলিংয়ের উপর নয়, রেলিংয়ের এপারে মাটিতে কী যেন দেখাচ্ছে আঙ্গুল তুলে। পিটারের তাক করা আঙ্গুল অনুসরণ করে বৃদ্ধ ভদ্রলোক দেখতে পেলেন বেড়ার গায়ে পেরেক দিয়ে আটকানো একটা সাদা কাপড়, তার উপর বড় বড় কালো অক্ষর। কোনো কোনো অক্ষর একটু চুপসে নিচের দিকে নেমে এসেছে, কিন্তু পড়া যাচ্ছে পরিষ্কার। ওতে লেখা, স্টেশনে খেয়াল করুন। স্টেশনে পৌঁছে অনেকেই এদিক ওদিক তাকালো, কিন্তু বিশেষ কিছুই নজরে না পড়ায় হতাশ হলো। বৃদ্ধ ভদ্রলোকও প্রথমে অস্বাভাবিক কিছুই দেখতে পেলেন না। প্ল্যাটফর্মের নুড়ি পাথর, সকালের উজ্জ্বল রোদ আর স্টেশনের কিনারায় ফরগেট মি নট ফুল বরাবর যেমন থাকে তেমনি রয়েছে। কিন্তু ট্রেনটা যেই হুইসেল দিয়ে চলতে শুরু করলো, অমনি ফিলিসকে দেখতে পেলেন তিনি। ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। ওহ, আমি ভেবেছিলাম, বুঝি আর পৌঁছাতে পারলাম না। আমার জুতোর ফিতে খালি খুলে যায়, 2-2বার আছাড় খেয়েছি। এই যে ধরেন। গরম ভেজা ভেজা একটা কাগজ বৃদ্ধের হাতে ধরিয়ে দিল ফিলিস, আর তখনই চলতে শুরু করলো ট্রেনটা। নিজের আসনে বসে সাবধানে চিঠির ভাঁজ করলেন তিনি। তাতে লেখা, জনাব, আমরা আপনার নাম জানি না। মা অসুস্থ। ডাক্তার যা যা খেতে বলেছে, মা বলে সেসব কেনার পয়সা নেই। আমাদের জন্য মাংস আনাতে পয়সা দিয়েছিল, নিজে সেই মাংসের খানিকটা ঝোল খাবে। আমরা এখানে আপনাকে ছাড়া আর কাউকে চিনি না। আর বাবা এখানে নেই, তার ঠিকানাও জানি না। নিচে ডাক্তারের তালিকাটা দিলাম, বাবা আপনাকে টাকা ফেরত দেবে। আর বাবা সব টাকা যদি হারিয়ে ফেলে, পিটার বড় হয়ে আপনার টাকা ফেরত দেবে। এটা আমরা শপথ করে বলছি। ইতি পিটার। পুনশ্চ প্যাকেটটা স্টেশন মাস্টারের হাতে দিলে খুব ভালো হয়, কারণ আপনি কোন ট্রেনে চড়ে ফেরত আসেন আমরা জানি না। তাকে বলবেন এটা পিটারকে দিতে হবে, যে কয়লার ব্যাপারে দুঃখিত। এটা বললেই তিনি আমাদের চিনতে পারবেন। ইতি রবার্টা, ফিলিস, পিটার। এরপর ডাক্তারের তালিকাটা লেখা। বৃদ্ধ ভদ্রলোক পুরো চিঠিটা একবার পড়লেন, তার ভুরু উঠে গেল কপালে। তারপর দ্বিতীয়বার পড়লেন, একটু হেসে চিঠিটা পকেটে রেখে দ্য টাইমস পত্রিকায় মন দিলেন। সেই দিন সন্ধে 6টার দিকে ওদের পিছনের দরজায় টোকা পড়ল। কে এলো দেখতে ছুটে গেল 3জন একসঙ্গে। দাঁড়িয়ে রয়েছেন স্টেশনের সেই খোশমেজাজি দারোয়ান। রান্নাঘরের দাওয়ায় বড়সড় একটা বাস্কেট নামিয়ে রাখল সে। বুড়ো ভদ্রলোক এটা এখানে পৌঁছে দিতে বললেন। আপনাকে অনেক ধন্যবাদ, বলল পিটার। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। শুনলাম তোমাদের আম্মার শরীর খারাপ, সেজন্য গোটা কয়েক কাটা গোলাপ নিয়ে এলাম। এগুলো শুকলে উপকার হবে। এ কথা বলে এগিয়ে দিল একগুচ্ছ কাটা গোলাপ। আবারও ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, বলতে বলতে চলে গেল লোকটা। বাস্কেটের ঢাকনা খুলল ওরা। প্রথমে বেরোলো খড়, তারপর বেরোতে থাকলো একে একে সব। তালিকার প্রতিটা জিনিস তো রয়েছেই যথেষ্ট পরিমাণে। আরও অনেক কিছু রয়েছে যা চাওয়া হয়নি। পিস ফল, 1 বোতল পোর্ট ওয়াইন, 2টো ছেলা মুরগি, একটা কার্ডবোর্ডের বাক্সে লম্বা ডাটিওয়ালা মস্ত কয়েকটা গোলাপ, সরু লম্বা 1 বোতল ল্যাভেন্ডার ওয়াটার, ছোট ছোট 3টে শিশিতে রয়েছে ওডিকলন, সবশেষে একটা চিঠি। প্রিয় রবার্টা, ফিলিস ও পিটার। চিঠিতে লেখা, তোমরা যা যা চেয়েছিলে সবই আছে এখানে। তোমার আম্মা জানতে চাইবেন এগুলো কোত্থেকে এলো। তাকে বলো তার অসুখের খবর শুনে এক বন্ধু পাঠিয়েছে। যখন উনি সেরে উঠবেন
তখন অবশ্য সব কিছু খুলে বলা উচিত হবে। শুনে উনি যদি বলেন এসব চাওয়া তোমাদের ঠিক হয়নি, তাহলে বলো আমি বলেছি তোমরা ঠিকই করেছ। আর বলো এসব পাঠিয়ে আমি যদি কিছু বাড়াবাড়ি করে থাকি তাহলে আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন। নিচের স্বাক্ষরের প্রথম দুটো অক্ষর জিপি পড়া গেল, পরেরটুকু আর পড়তে পারল না ওরা। আমার ধারণা ঠিকই করেছি আমরা, বলল ফিলিস। কোনো সন্দেহ নেই, বলল ববি। যাই বলো, দুই পকেটে হাত ঢুকিয়ে পিটার বলল, মাকে সব খুলে বললে কি হবে বলা কঠিন। সেরে না ওঠা পর্যন্ত তো আর বলতে যাচ্ছি না, ববি বলল। মা সেরে উঠলে আমরা এতই খুশি হব যে খানিক বকাঝকা করলে গায়ে মাখব না। ওফ, গোলাপগুলোর দিকে চেয়ে দেখো। যাই, ওপরে মার ঘরে সাজিয়ে রাখি গিয়ে। আর কাটা গোলাপ? সশব্দে নাক টেনে শুকল ফিলিস। এগুলোর কথা ভুলে যেও না আবার। বাস্কেট পৌঁছাবার ঠিক 14 দিন পর আরেকটা ব্যানার দেখানো হলো সবুজ ড্রাগনকে। তাতে লেখা, প্রায় সুস্থ, আপনাকে ধন্যবাদ। বৃদ্ধ ভদ্রলোক দেখলেন ওটা ট্রেন থেকে, হাসি মুখে হাত নাড়ালেন ওদের উদ্দেশ্যে। ভদ্রলোককে ধন্যবাদ জানানো হয়ে যেতে ওরা টের পেল মাকে সব খুলে বলার সময় এসেছে। বুঝল ব্যাপারটা যতটা সহজ হবে মনে করেছিল আসলে ঠিক তা নয়। তবু বলতে যখন হবেই একসময় বলে ফেলল ওরা। মহা খাপ্পা হয়ে উঠল মা সব শুনে। মাঝে মধ্যে রাখতে দেখেছে ওরা মাকে, তবে এত বেশি রাখতে দেখেনি কোনোদিন। খুব খানিক চোটপাট করার পর হঠাৎ করে কাঁদতে শুরু করে দিল মা। কান্না যেহেতু খুবই ছোঁয়াচে, অনেকটা হাম বা হুপিং কাপের মতো, একে একে সব কজনের কান্না পেয়ে গেল। শেষে মনে হতে লাগলো কান্না পার্টিতে যোগ দিয়েছে ওরা, সবাই হাপুস নয়নে কাঁদছে। সবার আগে থামল মা, চোখ মুছে বলল, এতটা রেগে যাওয়া আমার উচিত হয়নি, কারণ আমি জানি তোমরা না বুঝেই করেছো কাজটা। খারাপ কোনো মতলব আমাদের ছিল না মা, ফোপানির ফাঁকে ফাঁকে বলল ববি। পিটার মাথা ঝাঁকিয়ে সায় দিল, ফিলিস নাক টানল। শোনো সোনামণিরা, বলল মা, এটা ঠিক যে আমরা গরিব, কিন্তু বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তা আমাদের আছে। নিজেদের অসুবিধার কথা মানুষের কানে তোলা ঠিক না। কোনো অবস্থাতেই অপরিচিত কারো কাছে কিছু চাওয়া একদম উচিত না, আর কখনো করবে না এমন কাজ, মনে থাকবে। প্রত্যেকে মাকে জড়িয়ে ধরে তার গালে নিজের ভেজা গাল ঘষে শপথ নিল কথাটা মনে রাখবে। আর তোমাদের সেই ভদ্রলোককে আমি একটা চিঠি দেব, তাতে লিখব তোমাদের এই কাজটা আমি অনুমোদন করতে পারিনি। অবশ্য তাকে তার সদয় সহানুভূতির জন্য ধন্যবাদ জানাতে কুসুর করব না। তোমরা চিঠিটা স্টেশন মাস্টারের হাতে দিয়ে আসবে, ব্যাস। এরপর এ নিয়ে আর কোনো কথা উঠবে না। চিঠি নিয়ে স্টেশন মাস্টারের কাছে দিয়ে এলো ওরা। এই না বলে এদিকে তোমাদের কোনো বন্ধু নেই? জিজ্ঞাসা করলেন তিনি। নতুন পরিচয় হয়েছে, বলল পিটার। কিন্তু ইনি তো ধারে কাছে থাকেন না। না, রেলপথে পরিচয়। ছোট্ট জানালার ওপাশে যেখান থেকে টিকিট বিক্রি করা হয় সেই কামরায় ঢুকে পড়লেন স্টেশন মাস্টার। ছেলেমেয়েরা চলে এলো দারোয়ানের কামরায়। অনেক কিছু জানা গেল তার কাছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ওর নাম হচ্ছে পার্কস, বিবাহিত, 3টি বাচ্চা আছে বাড়িতে। ইঞ্জিনের সামনের ওই বাতিকে বলা হয় হেডলাইট, আর পেছনের দুটোকে বলে টেল লাইট। কাজে নিঃশব্দ হয়ে ফিসফিস করে বলল ফিলিস, বোঝা গেল যে ট্রেনগুলো আসলেই ছদ্মবেশী ড্রাগন, মাথা লেজ সবই আছে। এই দিনই প্রথম ওরা লক্ষ্য করলো সব ইঞ্জিন একরকম নয়। পার্কসকে জিজ্ঞাসা করায় সে বলল, কি করে হবে একরকম? এক একটা তো এক এক কাজের জন্য। তোমার আর আমার চেহারায় যতটা অমিল, ওদেরও একটার সঙ্গে আর একটা চেহারায় ততটা অমিল। এই যে একটু আগে একা একা ছোট একটা ইঞ্জিন এদিক থেকে ওদিকে গেল, ওটাকে ট্যাঙ্ক বলে। ওদের কাজ শান্টিং করা। মালগাড়ির ইঞ্জিন বড় হয়, খুব শক্তিশালীও হয়, 2 দিক থেকে 3টা করে 6টা চাকা। আর মেইন লাইন ইঞ্জিন হচ্ছে আরেক রকম, যেমন শক্তি তেমনি স্পিড। 9টা 15 আপ হচ্ছে মেইন লাইন ইঞ্জিন। আমরা নাম দিয়েছি সবুজ ড্রাগন, বলল ফিলিস। আর আমরা নাম দিয়েছি শামুক, বলল দারোয়ান। প্রায় লেট হয় ওর পৌঁছাতে। পরের দিন ববির জন্মদিন। সেদিন দুপুরে তাকে সরে থাকতে বলা হলো বিকেল পর্যন্ত। তুমি যাতে দেখতে না পাও তোমাকে অবাক করে দেওয়ার জন্য আমরা কে কী করেছি ব্যাখ্যা করে বলল ফিলিস। একা একা বাগানে ঘুরতে চলে গেল ববি। যদিও ভাই বোনদের প্রতি কৃতজ্ঞ বোধ করছে, তবু ওর মনে হলো ওদের কাজে সাহায্য করতে পারলে অবাক হওয়ার চেয়ে বেশি ভালো লাগতো। যাই হোক, একা হয়ে যাওয়ায় ভাবনার সময় পেল ববি। ওর মনে পড়ল জ্বরের ঘরে একদিন কি বলেছিল মা। বলেছিল, ইস, না জানি কত টাকার বিল আসবে ডাক্তারের। গোলাপঝড়ের চারপাশে ঘুরে ঘুরে হাঁটছে ববি। লায়লাক আর শিরিঙ্গার ঝোপের পাশ দিয়ে হাঁটছে, করমচা গাছের ধার ঘেঁষে হাঁটছে, কিন্তু ডাক্তারের বিলের কথাটা আর ভুলতে পারছে না কিছুতেই। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল,
বাগানের এক পাশের দরজা দিয়ে বেরিয়ে ঢালু একটা মাঠ পেয়ে উঠে চলে এলো খালের পাশের রাস্তায়। হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে চলে এলো ববি। এখানেই রাস্তাটা খাল পেরিয়ে গ্রামের দিকে গেছে। এখানে অপেক্ষা করবে বলে ঠিক করলো ও। রোদে গরম হয়ে থাকা ব্রিজের পাথুরে কনুই ঠেকিয়ে খালের নীল পানির দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে ওর। দুটো কারণে ওদের কাছে এই খালটা রেলওয়ের সমান প্রিয় হতে পারেনি। প্রথম কারণ, রেলওয়েটাই প্রথম দেখতে পেয়েছে ওরা। প্রথম দিন এখানে পৌঁছেই চোখে পড়েছে ওদের রেল লাইন। খালটা পেয়েছে ওরা কয়েকদিন পরে। দ্বিতীয় কারণ হচ্ছে, রেলওয়ের সবাই ওদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে। স্টেশন মাস্টার, দারোয়ান পার্কস, সেই দয়ালু বৃদ্ধ ভদ্রলোক সবাই। কিন্তু খালের লোকজন ওদের সঙ্গে মোটেই ভালো আচরণ করেননি। খালের লোক মানে ওই বজরাগুলো যারা চালায় বা গুণটানা ঘোড়ার পাশে যারা হাঁটে খালের কিনারা দিয়ে। পিটার একবার ওদের একজনকে জিজ্ঞাসা করেছিল কয়টা বাজে। উত্তরে লোকটা ভাগো ভাগো, সরে যাও এখান থেকে বলে এমন কর্কশ স্বরে চেঁচিয়ে উঠেছিল যে ভয় পেয়ে সরে এসেছিল সে ওখান থেকে। আরেকদিন মাছ ধরতে গিয়েছিল ওরা খালে। বজরা থেকে একটা ছেলে ওদের দিকে কয়লার টুকরো ছুঁড়ে মেরেছিল। তখন পাথর তো ফিলিসের গায়ে এসে লেগেছিল। ভাগ্যিস ও তখন জুতোর ফিতে বাঁধার জন্য সামনে ঝুঁকেছিল, তাই তেমন ব্যথা পায়নি। কিন্তু সেই থেকে মাছ ধরার উৎসাহ বোধ করেনি ওরা আর। ব্রিজের ওপর রয়েছে বলে ববির মনে কোনো ভয় নেই। কারণ কোনো বজরা থেকে কোনো দুষ্টু ছেলে যদি কয়লা ছুটতে চায়, আগেভাগেই দেখে ফেলবে ও ওপর থেকে। চট করে মাথা নামিয়ে নিতে পারবে দেয়ালের এপাশে। কিছুক্ষণ পরেই যা ভেবেছিল, গাড়ির চাকার শব্দ কানে এলো ওর। ও জানে এই একা গাড়িতে করেই চলাফেরা করেন ডাক্তার। ওকে দেখে গাড়ি থামালেন ডাক্তার, হাঁক ছাড়লেন, এই যে হেড নার্স, কী খবর? কোথাও পৌঁছে দিতে হবে? আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমি, বলল ববি। তোমার মায়ের শরীর আবার খারাপ হয়নি তো? না, কিন্তু উঠে পড়ো তাহলে, চলতে চলতে শুনবো তোমার কথা। গাড়িতে উঠে বসলো রবার্টা। বাদামি রঙের ঘোড়ার মুখ উল্টো দিকে ঘোরালেন ডাক্তার, অনেক সাদাসাদি করে। বোঝা গেল খামাকা ঘোরাঘুরি পছন্দ করছে না ঘোড়াটা। কতক্ষণে বাড়ি ফিরে খাবার খাবে সেদিকেই পড়ে রয়েছে মন। বাহ, বেশ তো লাগে, বলল ববি খাল পাড়ের রাস্তা ধরে একা গাড়িতে ছুট শুরু করতেই। এখান থেকে তোমাদের 3 চিমনির যে কোনোটার ভেতরে ইট ফেলা যায়, তাই না? বললেন ডাক্তার। ওরা তখন বাড়ি ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে হাতের টিপ খুব ভালো হতে হবে। কি করে জানলে আমার হাতের টিপ ভালো না? বললেন ডাক্তার। যাক, এবার বলো দেখি সমস্যাটা কি? ড্রাইভিং অ্যাপ্রনের একটা হুক নাড়াচাড়া করছে ববি। কি হলো, বলে ফেলো কুকি, তাড়া দিলেন ডাক্তার। বলা খুব কঠিন, বলল ববি, কারণ মা যা বলছিল। কি বলছিলেন তোমার মা? মা বলছিল আমরা যে গরিব একথা সবাইকে বলা ঠিক নয়, কিন্তু আপনি তো আর সবাই না, তাই না? নিশ্চয়ই না, বললেন ডাক্তার খুশি খুশি গলায়। তারপর? মানে ডাক্তারদের ফি অনেক, কিন্তু মিসেস ভিনি বলছিল একটা ক্লাবের সদস্য হলে নাকি সপ্তাহে 2 পেন্সের বেশি লাগে না। বলেছে বুঝি? হ্যাঁ, বলেছে আপনি মস্ত বড় একজন ডাক্তার। আমি জিজ্ঞেস করলাম আপনার খরচও জোগালো কী করে, কারণ ও আমাদের চেয়েও বেশি গরিব। ও তখন ক্লাবের কথা বলল। আমি ভাবলাম আপনাকে জিজ্ঞাসা করব, মানে মা খুব চিন্তায় পড়েছে তো, মানে আমরা কি ওই ক্লাবে ঢুকতে পারি না মিসেস ভিনিদের মতন? বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন ডাক্তার। তিনি নিজেও অভাবগ্রস্ত। খুশি হয়ে উঠেছিলেন নতুন একটা পরিবারের চিকিৎসার ভার পেয়ে। কী বলবেন বুঝতে পারলেন না কিছুক্ষণ। আমার উপর রাগ করেছেন আপনি? নরম গলায় জিজ্ঞাসা করল ববি। যেন ঘুম থেকে জেগে উঠলেন ডাক্তার। রাগ করব কি করে? তুমি এত চমৎকার একটা ছোট্ট ভদ্র মহিলা, তোমার উপর কেউ রাগ করতে পারে? শোনো, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার মার সঙ্গে আমি বুঝবো, কেমন? গাড়িটা ঘুরিয়ে নিলেন ডাক্তার। ডাক্তারের বিল নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, অত ভাবলে তুমি অসুখে পড়ে যাবে। তখন এই খালের সমান লম্বা একটা বিল পাঠাবো আমি, ঠিক আছে? বাড়ির কাছে এসে ওকে নামিয়ে দিলেন ডাক্তার। ববির মনে হলো ডাক্তারকে এসব বলে ও কোনো অন্যায় করেনি। খুশি মনে ঢাল বেয়ে নেমে এলো বাগানের কাছে। পিছন দরজায় দেখা হলো ফিলিস ও পিটারের সঙ্গে। ওদেরকে অস্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। ফিলিসের মাথায় একটা লাল ফিতের ফুল। ববি নিজেকে ঠিকঠাক করে নিতে ঠুন করে বেজে উঠল একটা ঘন্টা। এই যে, বলল ফিলিস, এর মানে সবাই তৈরি, আরেকবার বেল বাজালেই তুমি ডাইনিং রুমে ঢুকতে পারবে। অপেক্ষায় থাকলো ববি। ঠুন ঠুন 2 বার বাজলো ঘন্টা। লাজুক লাজুক ভাব করে খাবার ঘরে ঢুকলো ববি। ঢুকে মনে হলো অন্য এক আলো ফুল আর গানের জগতে প্রবেশ করেছে।
মা, পিটার ও ফিলিস দাঁড়িয়ে আছে টেবিলের ও মাথায়। জানালার খড়খড়ি বন্ধ। টেবিলের উপর জ্বলছে 12টা মোমবাতি। গোটা টেবিল ফুল দিয়ে সুন্দর করে সাজানো। ববির দিকে ফরগেট মি নটের একটি মালা, আর আছে রঙিন কাগজে মোড়া কয়েকটা প্যাকেট। গান শেষ হতেই সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, 3 চিয়ার্স ফর ববি। তারপর ঘরের ছাদ ফাটিয়ে দেওয়ার জন্য হুঙ্কার ছাড়ল 3 বার, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। খুশিতে কান্না পেল ববির, কিন্তু সে সুযোগ পাওয়া গেল না। তার আগেই সবাই একে একে বুকে টেনে নিয়ে চুমু খেলো ওকে। এবার উপহারগুলো খোলো, দেখা যাক, বলল মা। চমৎকার সব উপহার। লাল আর সবুজ রঙের একটা নিডল বুক অনেক যত্ন করে তৈরি করেছে ফিলিস আড়ালে আবডালে। মার দেওয়া সুন্দর একটা রূপার ব্রোস। মিসেস ভিনির দেয়া একজোড়া কাচের ফুলদানি। মোটাসোটা ফুলের মালাটা মুকুটের মতো করে পরিয়ে দিল মা ববির মাথায়। এবার টেবিলের দিকে তাকাও, বলল মা। খাঁচাটা তুলতেই দেখা হয়ে গেল ডিয়ার ববি লেখা বড়সড় একটা কেক, সঙ্গে জ্যাম ও বনরুটি। টেবিলে রাখা প্রত্যেকটা প্লেটের চারিপাশে ফুল সাজিয়ে নকশা আঁকা হয়েছে। আর এই হচ্ছে আমার উপহার, বলেই নিজের প্রাণপ্রিয় রেল ইঞ্জিনটা রাখল পিটার ববির সামনে। পেছনের ছাদ খোলা বগিটা লজেন্স চকলেটে ভরা। অভিভূত হয়ে পড়ল ববি পিটারের উপহার পেয়ে। বলল, তোমার প্রিয় ইঞ্জিনটা কেন দিতে গেলে পিটার? না না, চট করে বলল পিটার, ইঞ্জিন না, শুধু লজেন্স চকলেটগুলো। একটু লাল হলো ববির মুখটা। ইঞ্জিন না পেয়ে হতাশ হয়েছে তা নয়, ও যে ভেবেছিল ওটা পিটার ওকে দিয়ে দিচ্ছে, সেজন্য লজ্জা পেল। ব্যাপারটা টের পেয়ে অপ্রস্তুত হয়ে গেল পিটারও। একটু ইতস্তত করে বলল, মানে সবটা ইঞ্জিন নয়, চাইলে তোমাকে অর্ধেকটা দিতে পারি। সুন্দর উপহার, বলল ববি। মনে মনে ঠিক করলো যেমন করে পারে ইঞ্জিনটা সারিয়ে পিটারকে ফেরত দেবে। এরপর কেক কাটা হতেই শুরু হলো চা পর্ব। চমৎকার কাটল ববির জন্মদিনটা। চায়ের পর খেলা। মজার মজার খেলা শেষ হতে হতে শুতে যাবার সময় হলো। অপূর্ব এক নতুন গল্প শোনালো মা। তারপর গুড নাইট। তুমি কি রাত জেগে লিখবে মা? জানতে চাইল ববি। না মা, তোমার বাবাকে চিঠি লিখে শুয়ে পড়ব। শুয়ে পড়ার বেশ অনেকক্ষণ পর ববির মনে হলো উপহারগুলো আরেকবার দেখি। মার ঘরে আলো দেখে চোখ রাখল দরজার ফাঁকে। চিঠি লিখছে না মা। 2 বাহু টেবিলে রেখে তার উপর কপাল ঠেকিয়ে বসে আছে। মার দুঃখে ছোট্ট বুকটা ফেটে যেতে চাইল ববির, কিন্তু কিচ্ছু না বলে সরে এলো সে। নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ভাবল, মা তার মনের অবস্থা আমাদের জানতে দিতে চায় না, কাজেই জানবো না, আমি জানতে চাইব না। গভীর বিষাদের মধ্যে শেষ হলো ওর জন্মদিন। পরদিন সকাল থেকেই ভাবতে শুরু করলো ববি পিটারের ইঞ্জিনটা কী করে গোপনে সারানো যায়। দুপুরেই এসে গেল সুযোগ। কাছের শহরে টুকটাক কেনাকাটা করতে মা প্রায় যায় ট্রেনে চড়ে। বাবার চিঠি যেদিন পোস্ট করে সেদিন তো যাবেই। কারোর হাতে দেয় না মা বাবার চিঠি, এ গ্রামেও পোস্ট করে না। অবশ্য শহরে যেতে হলে প্রায় ছেলে মেয়েদের সঙ্গে নেয়। আজও সবাইকে চট করে তৈরি হয়ে নিতে বলল মা। পিটার ও ফিলিস তো খুশিতে লাফাচ্ছে। ববির ইচ্ছা নেই সাথে যাবার, কিন্তু উপযুক্ত কোনো ছুতা খুঁজে পাচ্ছে না। হঠাৎ করেই পাওয়া গেল ছুতা। রান্নাঘরের একটা প্রেকে লেগে ওর জামার সামনের দিকটা পড়াত করে ছিঁড়ে গেল। তখন আর পোশাক পাল্টাবার সময় নেই। ওকে সহানুভূতি জানিয়ে বাকি সবাই চলে গেল স্টেশনের ট্রেন ধরতে। কাপড় বদলে রেল লাইন ধরে স্টেশনের দিকে চলল ববি। খেলনা ইঞ্জিনটা বাদামি কাগজে মুড়ে নিয়েছে। ডাউন ট্রেন যখন থামে, ইঞ্জিনটা থাকে প্ল্যাটফর্মের শেষ মাথায়, এদিকে মুখ করে, ঠিক ওই পানির ট্যাঙ্কির নিচে। ট্যাঙ্ক থেকে নেমে আসা লম্বা লম্বা একটা হাতির সুরের মতো হোস পাইপ দিয়ে তখন পানি খাওয়ানো হয় ইঞ্জিনকে। কাছে একটা ঝোপের আড়ালে বসে রইল সে আগামী ট্রেনের অপেক্ষায়। একটা ট্রেন এসে দাঁড়াতেই লাইন টপকে ইঞ্জিনের পাশে গিয়ে দাঁড়ালো সে। এত কাছ থেকে আর কোনো দিন ইঞ্জিন দেখেনিও। খুব শক্ত আর বিশাল দেখাচ্ছে ওটাকে। পাশের নিচেকে মনে হচ্ছে খুবই দুর্বল, নরম আর ছোট্ট। উঠে পড়ল ইঞ্জিনে ওঠার প্রথম ধাপে। ইঞ্জিন ড্রাইভার আর ফায়ারম্যান ওকে দেখতে পেল না। তারা ওপাশের জানালা দিয়ে মুখ বাড়িয়ে দারোয়ান পার্কসকে শোনাচ্ছে একটা কুকুর আর এক খাসির ঠ্যাঙের গল্প। এই যে একটু শুনবেন, বলল ববি, কিন্তু ইঞ্জিনের ফোঁস আওয়াজে কেউ কথা শুনতে পেল না। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, আর একটু জোরে বলল ববি, কিন্তু একই সঙ্গে ইঞ্জিনটাও আওয়াজ করে ওঠায় ওর নরম গলা কানে গেল না কারো। ববি বুঝল ওপরে উঠে কোঠে ধরে না টানলে ওরা টেরই পাবে না ওর অস্তিত্ব। বাকি দুটো ধাপ বেশ উঁচু, হাঁটু ঠেকিয়ে উঠতে হলো, কিন্তু উঠেই হোঁচট খেয়ে পড়ল কয়লার গাদায়। ওর মনে হলো দরকারের চেয়ে অনেক বেশি আওয়াজ করছে ইঞ্জিনটা। ঠিক যখন আছাড় খেলো ববি, পাশ ফিরল ইঞ্জিন ড্রাইভার।
হাত বাড়িয়ে সুইচ টিপে রওনা হয়ে গেল। ববিকে দেখতে পায়নি লোকটা। ববি যখন সামলে নিয়ে উঠে দাঁড়ালো, ট্রেন তখন চলছে, যদিও খুব জোরে না, কিন্তু ওর নেমে যাওয়ার পক্ষে যথেষ্ট জোরে। এক মুহূর্তে অনেকগুলো ভয়াবহ চিন্তা খেলে গেল ওর মাথায়। ও জানে এক্সপ্রেস ট্রেনগুলো কখনো কখনো একটানা কয়েকশো মাইল গিয়ে তারপর থামে। এটা যদি সেই রকম ট্রেন হয়, বাড়ি ফিরবে সে কী করে? ফিরতে হলে টাকা দরকার। টাকা কোথায় ওর কাছে? তাছাড়া এখানে আমি কি করছি, এর কি জবাব? এরা যদি চোর মনে করে পুলিশে দেয় তাহলে? এদিকে ট্রেনের গতি বাড়ছে তো বাড়ছেই। দুবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু আওয়াজ বেরোলো না। লোক দুজন ওর দিকে পেছন ফিরে আছে। পানির কলের মতো দেখতে অনেকগুলো চাবি এদিক ওদিক ঘোরাচ্ছে। হাত বাড়িয়ে কাছের আস্তিনটা ধরে টান দিল ববি। চমকে ঘুরে দাঁড়ালো লোকটা। আধ মিনিট কেউ কোনো কথা বলল না। তারপর একই সঙ্গে নীরবতা ভঙ্গ করলো দুজনেই। লোকটা বলে উঠল, দেখো দেখো, একটা ফুলের কুড়ি দেখা যায়। ডুকরে কেঁদে উঠল রবারটা। দ্বিতীয় লোকটা ফায়ারম্যান। রেগে উঠে বকা দিতে চেষ্টা করলো, কিন্তু এতই অবাক হয়েছে যে গলার স্বরে তিক্ততা আনতে পারল না। বলল, তুমি একটা দুষ্টু বেয়াড়া মেয়ে, বুঝেছ? বলতে বলতে চোখ দুটো হাসি হাসি হয়ে উঠল ওর। দুষ্টু হলেও লক্ষ্যে একটা পরী মনে হচ্ছে আমার কাছে। এখানটায় বসে পড়ো। একটা লোহার সিট দেখালো ইঞ্জিন ড্রাইভার। হ্যাঁ, এই তো ভালো মেয়ে। এবার কান্না থামিয়ে বলো দেখি, আসলে ব্যাপারখানা কি? কোত্থেকে উদয় হলে? কান্না থামালো ববি। আসলে আপনিই থেমে গেল কান্না যখন ভাবলো পিটার ইঞ্জিনে ওঠার এই সুযোগের বিনিময়ে নিজের একটা কান কেটে দিতেও দ্বিধা করতো না। কতদিন আলাপ করেছে ওরা। যদি কোনো মহানুভব ইঞ্জিন ড্রাইভার ওদের সঙ্গে নিত। চোখ মুছে লম্বা করে নাক টানল ববি। এবার ফায়ারম্যান বলল, বলে ফেলো, এর মানেটা কি, আসল ব্যাপারটা কি? বলছি, আবার নাক টানল ববি। ইঞ্জিন ড্রাইভারের হাসি হাসি মুখ দেখে সাহস ফিরে পেল ববি। লাইনে দাঁড়িয়ে ডেকেছিলাম, কিন্তু আপনারা শুনতে পাননি। আমি ভেবেছিলাম উপরে উঠে আপনার কোটের হাতা ধরে টান দেব, খুব জোরে না, আস্তে করে, কিন্তু তখনই কয়লায় পা বেঁধে পড়ে গেলাম। আপনারা ভয় পেয়ে থাকলে আমি খুবই দুঃখিত। দয়া করে রাগ করবেন না, আমি সত্যিই দুঃখিত। আবার নাক টানল সে। আবারও যেন ও কেঁদে না ফেলে সেজন্য চট করে বলল ফায়ারম্যান, না না, অতটা রাগ আসলে করিনি আমরা। তার চেয়ে বেশি কৌতূহলী হয়েছি। রোজ রোজ তো আর ছোট্ট একটা মেয়ে আকাশ থেকে আমাদের কয়লায় এসে পড়ে না। কি বলো বিল? কিন্তু কেন এসেছো বলো তো বাছা? হ্যাঁ, সেটাই আসল কথা, বলল ইঞ্জিন ড্রাইভার। কারণটা কি? বলে ওর পিঠে হাত বুলিয়ে দিল লোকটা। কোনো ভয় নেই, সব খুলে বলো। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, দয়া করে এটা ঠিক করে দিতে পারবেন কিনা। বলে কয়লার স্তূপ থেকে বাদামি কাগজে মোড়া প্যাকেটটা তুলে সুতার গিট খুলতে শুরু করলো কাপা হাতে। পা দুটো আগুনের আঁচ লেগে গরম হয়ে উঠেছে ওর, কিন্তু মুখে গলায় ঠান্ডা দমকা হাওয়ার পরশ। ইঞ্জিনটা কাঁপছে, দুলছে আর খটখট আওয়াজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। দম ছাড়ছে ফুসফুস শব্দে। একটা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় মনে হলো তালা লেগে যাবে কানে। ঢাকনা খুলে আগুনের মধ্যে আরও কিছু কয়লা দিল ফায়ারম্যান। আমি মনে করেছিলাম আপনারা যখন ইঞ্জিনিয়ার, হয়তো এটা ঠিক করতে পারবেন। ছোট্ট ইঞ্জিনটা দেখে চোখ দুটো চকচক করে উঠল ইঞ্জিন ড্রাইভারের। হাতে নিয়ে দেখছে উল্টে পাল্টে। ফায়ারম্যানও তাকিয়ে রয়েছে অপলক দৃষ্টিতে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মাথা ঝাঁকালো ড্রাইভার। বলল, তোমার কি করে ধারণা হলো এসব খেলনা মেরামত করি আমরা? চোখ টিপল সে ফায়ারম্যানের উদ্দেশ্যে। এরকম ধারণা করিনি, বলল ববি। আমি জানতে চেয়েছিলাম পারবেন কিনা, বড়রা অনেক কিছু পারে কিনা তাই। তোমাদের বাড়িতে বড় কেউ নেই? তোমার বাবা কোথায়? বাবা অনেক দিন বাড়িতে আসে না। মার সঙ্গে আমরা 3 ভাই বোন গ্রামে চলে এসেছি। কি বুঝলো সেই জানে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ও আচ্ছা, শোনো, এখন আমার কাজ ইঞ্জিন চালানো, ওগুলো মেরামত করা নয়, বিশেষ করে এরকম পিচ্ছি ইঞ্জিন। এখন বলো দেখি, তোমাকে ফেরত পাঠাই কি করে? আত্মীয় স্বজন নিশ্চয়ই খুব চিন্তা করছে। আগামী স্টেশনে আমাকে নামিয়ে দিন, আর একটা 3rd ক্লাস টিকিটের টাকা ধার দিন। আগামীকালই আপনার ধার আমি শোধ করে দেব, প্রমিস। তুমি ছোটোখাটো, কিন্তু আজ তো এক ভদ্র মহিলা দেখা যাচ্ছে, বলল বিল। গলার সুর নরম হয়ে এসেছে। তুমি যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারো সেটা আমরা দেখব। আর এই ইঞ্জিনটা জিম, শোল্ডারিং আয়রন চালাতে জানে এমন কোনো দোস্ত নেই তোমার? মনে হচ্ছে একটা দুটো জায়গায় ঝালাই করলেই ঠিক হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ, বাবাও ঠিক কথাই বলেছিল। পিতলের একটা ছোট্ট চাকাকে আপনা আপনি ঘুরতে দেখে চট করে আঙ্গুল তুলে দেখালো। ওটা কি? ওটা দিয়ে কি হয়? ওকে বলে ইনজেক্টর। ইন ইন কি? ইনজেক্টর, বয়লার ভরার জন্য।
মনে মনে বার কয়েক নামটা উচ্চারণ করে মুখস্থ করে নিল ববি। তারপর বলল, খুব মজার তো। আর ওইটা? ওটা হচ্ছে অটোমেটিক ব্রেক। মেয়েটার আগ্রহ দেখে উৎসাহিত হয়ে উঠল বিল। তুমি এই ছোট্ট হ্যান্ডেলটা ওদিকে সরিয়ে দাও, এক আঙ্গুলেই পারবে। পুরো ট্রেন থেমে দাঁড়াবে তোমার ইশারায়। তারপর 5 পাউন্ড ফাইন দেব কোত্থেকে? হা হা করে হাসল ড্রাইভার। ঘড়ির মতো দেখতে ছোট দুটো ডায়ালের দিকে ওকে চাইতে দেখে বলল, ওগুলোর একটা দেখাচ্ছে বয়লারে কতটা বাষ্প আছে, আর পাশেরটা ব্রেক ঠিক আছে কিনা তার ইন্ডিকেটর। ইতিমধ্যে জিমের মনে পড়েছে তার এক চাচাতো ভাইয়ের শালা সোল্ডারিংয়ে কাজ করে। ওকে দিয়ে ইঞ্জিনটা মেরামত করানো যাবে, না পারলে ওর ওস্তাদকে দিয়ে ঠিক করিয়ে দেবে। অল্পক্ষণে ববির মনে হলো বিল আর জিমের সঙ্গে তার আজীবন বন্ধুত্ব হয়ে গেছে। ওর এই হুট করে ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ায় ওদের মনে আর কারো কোনো ক্ষোভ নেই। স্ট্যাকপুল জংশনে খুবই আন্তরিকতার সঙ্গে বিদায় দিল ওরা ববিকে। উল্টো দিকে মুখ করা এক ট্রেনের গার্ডের হাতে তুলে দিল ওরা ওকে। লোকটা ওদের বন্ধু। ফিরতি পথে গার্ডের কাজকর্ম জানা হয়ে গেল ওর। কেউ কমিউনিকেশন কর্ডে টান দিলেই কি করে চোখের পলকে গার্ড এসে হাজির হয় বোঝা গেল। কেউ কর্ড টানলেই গার্ডের নাকের সামনে একটা চাকা ঘুরে যাবে, আর কানের কাছে জোরে জোরে বেজে উঠবে একটা বেল। বিকেলের নাস্তার সময় বাড়িতে পৌঁছালো ববি। মনে মনে কাপড় ছিঁড়ে দেওয়ার জন্য ব্রেকটাকে ধন্যবাদ দিল। এত সব অভিজ্ঞতার পর ভেতর ভেতর দারুণ উত্তেজিত, কিন্তু বাইরে শান্ত একটা ভাব বজায় রাখল। কোথায় গেছিলে? সবাই জিজ্ঞাসা করলো। কেন, স্টেশনে? জবাব দিল ববি। কিছুতেই একটা কথা বলা যাবে না এখন। নির্ধারিত দিনে রহস্যময় হাসি হেসে ভাই বোনকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো ববি। 2 হাতে 2টো ফুলের তোড়া। 3:19 স্টেশনে এসে থামতেই ওর বন্ধু বিল ও জিমের সঙ্গে পরিচয় করিয়ে দিল পিটার আর ফিলিসের। দেখা গেল জিমের চাচাতো ভাইয়ের শালা সত্যিই কাজ জানে। একদম নতুনের মতো হয়ে গেছে খেলনা ইঞ্জিনটা। আন্তরিক উচ্ছ্বাসের সঙ্গে 3 ভাই বোন হাত নেড়ে বিদায় জানালো বিল ও জিমকে। লম্বা সিটি বাজিয়ে চলে গেল 3:19 মেইল ট্রেন ফুলের তোড়া নিয়ে। প্রাণপ্রিয় ইঞ্জিনটা বুকে জড়িয়ে ধরে আছে পিটার। পাহাড় বেয়ে বাড়ি ফেরার পথে একে একে সব ঘটনার বিবরণ শোনালো ববি ওদের। আনন্দে নাচছে ওর হৃদয়। একদিন একাই গেল মা মেড ব্রিজ শহরে। কথা থাকলো ছেলেমেয়েরা স্টেশনে যাবে মাকে আনতে। ট্রেন আসবার 1 ঘন্টা আগেই পৌঁছে গেল ওরা স্টেশনে। মাসটা জুলাই হলেও খুব ঠান্ডা পড়েছে আজ। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ওরা স্টেশনে পৌঁছতে না পৌঁছাতে নামলো তুমুল বর্ষণ। সেই সঙ্গে প্রবল হাওয়া গাঢ় বেগুনি রঙের মেঘের ঝাঁককে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আকাশের এদিক থেকে ওদিকে। ঠিক যেন একপাল স্বপ্নহাতি, বলল ফিলিস। আর বৃষ্টির ফোঁটাগুলো দেখো, যেন শত্রুপক্ষের তীর। মনে হচ্ছে আক্রান্ত এক দুর্গের ভেতর রয়েছে। ভালোই করেছি, মার ছাতা আর বর্ষাতিতাটা নিয়ে এসেছি, বলল ববি। যা শুরু হয়েছে! অল্পক্ষণে খেলায় মেতে গেল ওরা। নিজেদের তৈরি করা নানান ধরনের খেলা। এমনি সময়ে গুম গুম করে স্টেশনে এসে ঢুকলো একটা ট্রেন। ইঞ্জিনের জানালায় বিলকে দেখে ছুট দিল ওরা। কুশল বিনিময়ের পর খেলনা ইঞ্জিনের খবর জানতে চাইল জিম। বিদায়ের আগে ছোট ছোট 3টে প্যাকেট গুজে দিল ববি জিমের হাতে। প্রত্যেকটিতে নাম লেখা আছে। ভেতরে ববির নিজ হাতে তৈরি করা চকলেট। একটা জিমের জন্য, একটা বিলের জন্য, আর একটা চাচাতো ভাইয়ের শালার জন্য। অবাক হলেও খুব খুশি হলো ওরা ববির আন্তরিকতা দেখে। কথা দিল একদিন পিটারকে ইঞ্জিনে চড়াবে। এইবার সরে দাঁড়াও ছোট্ট বন্ধুরা, হাঁক ছাড়ল বিল। চললাম। ট্রেনের টেইল লাইট দুটো যখন বাঁক পেরিয়ে অদৃশ্য হয়ে গেল, ওরা ফিরল দারোয়ানের কামরায় যাবে বলে। কিন্তু গেটের কাছে বড়সড় জটলা দেখে থমকে দাঁড়ালো ওরা। ব্যাপার কি? চেঁচিয়ে উঠল পিটার খুশি হয়ে। কিছু একটা হচ্ছে, চলো দেখি গে। এক দৌড়ে চলে এলো ওরা জটলার কাছে। কিন্তু এক দঙ্গল লোকের পিঠ আর কোনোই দেখতে পাচ্ছে শুধু। ভেতরে কি তা দেখার উপায় নেই। প্রত্যেকটা লোক কথা বলছে একযোগে। অগত্যা এই কথা থেকে আজ করবার চেষ্টা করলো ওরা। আমার মনে হচ্ছে লোকটা আমাদের মতোই এদেশি, বলল দাড়িগপ কমানো এক লোক। খুব সম্ভব চাষাবাদ করে। আর আমি বলবো পুলিশ কেস। কালো ব্যাগ হাতে একজন কম বয়সী লোক বলল। উহু, পাগলাগারদ থেকে পালিয়ে। এবার স্টেশন মাস্টারের কর্তৃত্বপূর্ণ কণ্ঠ শোনা গেল। হয়েছে, এবার যে যার কাজে যান। ভিড় কমান ভাই, ভিড় কমান। আমি দেখছি ব্যাপারটা। কিন্তু নড়ছে না কেউ। এবার যেন কণ্ঠস্বর শুনে চমকে গেল ছেলেমেয়েরা। বিদেশি ভাষায় কথা বলছে লোকটা। কি বলছে বোঝা যাচ্ছে না কিছুই। জার্মান বা ফ্রেঞ্চ নয়, ল্যাটিনও নয়, কারণ তাহলে পিটার কিছুটা হলেও বুঝতে পারত। এ একেবারে অচেনা কোনো ভাষা। শুধু বাচ্চারা নয়, ভিড়ের একজনও বুঝল না এক বর্ণ। বলে কি বেটা? জিজ্ঞেস করলো চাষি। আমার কাছে ফ্রেঞ্চ মনে হচ্ছে।
বললেন স্টেশন মাস্টার। না, ফ্রেঞ্চ না, চেঁচিয়ে বলল পিটার। একাধিক গলায় প্রশ্ন ছুটে এলো। তাহলে কি? পিটারকে দেখার জন্য ভিড়টা একটু ফাঁক হলো। দিব্যি তার মধ্যে সে দিয়ে একেবারে সামনের সারিতে চলে গেল সে। ঠিক কোন ভাষা তা জানি না, বলল পিটার, কিন্তু এটুকু জানি এটা ফ্রেঞ্চ না। কথাটা বলেই দেখতে পেল ও লোকটাকে, বুঝল এই লোকই বিচিত্র ভাষায় কথা বলে উঠেছিল একটু আগে। লম্বা চুল, চোখ দুটো বুনো, ময়লা জামা কাপড় ভিন্ন ঢঙে ছাটা। লোকটার হাত আর ঠোঁট কাঁপছে। পিটারকে দেখে আবার কথা বলে উঠল। না, ফ্রেঞ্চ না, ঘোষণা করল পিটার। কথা বলে দেখো না, তুমি যদি এতই ফ্রেঞ্চ জানো, বলল চাষি। ফাকলে ভু ফরাসে? জিজ্ঞাসা করল পিটার। দেয়ালে হেলান দিয়েছিল লোকটা এতক্ষণে। পিটারের কথা শুনে এক লাফে সামনে এসে পিটারের হাত চেপে ধরল। লোকটাকে আচমকা লাফ দিতে দেখে 2 কদম পিছিয়ে গেল ভিড়, কিন্তু লোকটা এখন হড়বড় করে কথার ফোয়ারা ছুটিয়ে দিয়েছে দেখে চেপে এলো আবার। এইটা হচ্ছে ফ্রেঞ্চ, ঘাড় ফিরিয়ে ভিড়ের উদ্দেশ্যে বলল পিটার এক ফাঁকে। কি বলছে লোকটা? তার আমি কি জানি, জবাব দিল পিটার। অতটা বুঝি না। এই যে, আবার বললেন স্টেশন মাস্টার, জানতো ভাই আপনারা, দয়া করে নিজ নিজ কাজে যান, আমি দেখছি কি করা যায়। কয়েকজন কেটে পড়ল। ফিলিস আর ববি এই সুযোগে পিটারের কাছে এলো। ওদের 3 জনকে স্কুলে ফ্রেঞ্চ পড়ানো হয়েছে, এখন দুঃখ হচ্ছে কেন মন দিয়ে শেখেনি। লোকটার উদ্দেশ্যে মাথা নাড়ল পিটার, অর্থাৎ কিচ্ছু বুঝছি না, আমার বিদ্যার দৌড় ওই প্রশ্ন করা পর্যন্তই। তবে লোকটার হাত ধরে আন্তরিকতার সঙ্গে ঝাঁকালো সে, বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতে চাইল ওর চোখে। ভিড়ের মধ্য থেকে একজন খানিক ইতস্তত করে হঠাৎ বলে উঠল, নো কম্প্রেইনি, বলে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে কেটে পড়ল। একে আপনার কামরায় নিয়ে যান, ফিসফিস করে বলল ববি স্টেশন মাস্টারকে। মা খুব ভালো ফ্রেঞ্চ জানে, আগামী ট্রেনেই ফিরবে মেইড ব্রিজ থেকে। খপ করে লোকটার হাত ধরলেন স্টেশন মাস্টার। লোকটা ভয় পেয়ে মুচড়ে ছাড়িয়ে নিল হাত। কুজো হয়ে কাশতে কাশতে পিছিয়ে গেল, কাঁপছে থরথর করে। তারপরও ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করলো স্টেশন মাস্টারকে। আহা, এভাবে না প্লিজ, বলল ববি। দেখছেন না কীরকম ভয় পেয়েছে বেচারা। ও মনে করছে ওকে আপনি আটকে রাখবেন। ওর চোখের দিকে তাকিয়ে দেখেন, ফাঁদে পড়লে শিয়ালের চোখ হয় ওরকম, বলল চাষি। আমাকে চেষ্টা করতে দিন, বলল ববি। আমি 2-1 ফরাসি শব্দ জানি, খালি যদি এখন মনে করতে পারতাম। অনেক সময় ঠিক প্রয়োজনের মুহূর্তে মানুষের ক্ষমতা বেড়ে যায়, আশ্চর্য কিছু করে বসে। ববি ফ্রেঞ্চ ক্লাসে একটুও মন দেয়নি পড়ায়, কিন্তু কিছু শিখেছে সে নিজের অজান্তে। এখন এই লোকটার ভীত, উদ্ভ্রান্ত, অসহায় চোখের দিকে তাকিয়ে 1-2 শব্দ মনে আসতে শুরু করল। নরম গলায় বলল, ভু আতন্দ্রে ম্যামার পাখলো ফ্রাসে। ফরাসিতে দয়ালুকে কি বলে? কেউ জানে না। ভালোকে বলে বং, বলল ফিলিস। নু এত্রে বং পুক ফু। লোকটা ববির কথা বুঝতে পারল কিনা কে জানে, কিন্তু এক হাতে ওর একটা হাত ধরে অন্য হাতটা আদরের ভঙ্গিতে আস্তিনে বুলিয়ে দেওয়াটা ঠিকই বুঝতে পারল। আস্তে করে স্টেশন মাস্টারের কামরার দিকে টানলো ওকে ববি। লোকটাও অবুঝ শিশুর মতো অনুসরণ করলো ওকে। তার পিছন পিছন চলল পিটার ও ফিলিস। কামরায় ঢুকে দরজা লাগিয়ে দিলেন স্টেশন মাস্টার। বাকি লোক কিছুক্ষণ বদ্ধ দরজার সামনে থমকে দাঁড়িয়ে গজর গজর করতে করতে চলে গেল যে যার কাজে। স্টেশন মাস্টারের কামরাতে এসেও লোকটাকে হাত ধরে থাকলো ববি, হাত বুলিয়ে দিচ্ছে ওর বাহুতে। চোখ দিয়ে পানি বেরিয়ে এলো লোকটার। ওকে কাঁদতে দেখে চট করে নিজের শরীর দিয়ে আড়াল করলো ববি, যাতে আর কারো চোখে না পড়ে। আলগোছে নিজের রুমালটা বের করে দিল লোকটার হাতে। এদিকে স্টেশন মাস্টার বলে চলেছেন, দেখো ঝামেলা, টিকিট নেই, কোথায় যাচ্ছে বা যেতে চাই তাও জানে না। এখন একে পুলিশে না দিয়ে আর কোনো উপায় দেখছি না। না না প্লিজ, ওরা 3 জনে একযোগে বলে উঠল। ফিলিস বলল, অন্তত মার জন্য আর একটু অপেক্ষা করুন, খুব ভালো ফ্রেঞ্চ বলতে পারে মা। পিটার বলল, আমার ধারণা ও এমন কিছুই করেনি যে জন্য জেল খাটতে হবে ওকে। হ্যাঁ, কোনো প্রমাণ নেই আমাদের হাতে, বললেন স্টেশন মাস্টার। ঠিক আছে, তাহলে অপেক্ষাই করা যাক। আসুক তোমাদের মা। যা খটরমটর কথা, কোন দেশের লোক জানার খুব ইচ্ছে আমার। কথাটা শুনে পিটারের মাথায় একটা বুদ্ধি খেলল। পকেট থেকে খাম বের করলো একটা। হরেক রকম বিদেশি স্ট্যাম্প লাগানো আছে ওটার পিঠে। বলল, এটা দেখালে হয়তো জানা যাবে কোন দেশের লোক। একখানা ইটালিয়ান স্ট্যাম্পের উপর তর্জনী ঠেকালো পিটার। তারপর সেটা ঠেকালো বিপদগ্রস্ত লোকটার বুকে। তারপর ভুরু নাচালো, মাথা নাড়ালো লোকটা। এরপর নাইজেরিয়ান স্ট্যাম্পের উপর আঙুল ঠেকাতেই মাথা নাড়ালো লোকটা। তাহলে কি স্প্যানিশ? না। পিটারের হাত থেকে খামটা নিয়ে কাপা হাতে
চোখের সামনে তুলল লোকটা, তারপর নিজের তর্জনী ঠেকালো একটা রাসান স্ট্যাম্পের উপর। লোকটা রাসান ঘোষণা করলো পিটার। এমনি সময়ে মেডব্রিজ থেকে ট্রেন আসার সিগন্যাল পড়ল। আমি আছি এর সঙ্গে, বলল ববি। তোমরা দুজন গিয়ে মাকে নিয়ে এসো। তোমার ভয় লাগবে না খুকি? না তো। কথাটা বলে অপরিচিত লোকটার দিকে ভালো করে তাকালো ববি। তুমি তো আমার কোনো ক্ষতি করবে না, তাই না? কথা কিছুই বুঝল না, কিন্তু ববির মুখে হাসি দেখে হাসল লোকটাও। হড় করে এসে দাঁড়ালো ট্রেন। পিটার ও ফিলিসকে নিয়ে বেরিয়ে গেলেন স্টেশন মাস্টার। একটু পর ফিরে এলেন মাকে নিয়ে। মাকে দেখে উঠে দাঁড়িয়ে বাউ করল রাসান। মা ফ্রেঞ্চ ভাষায় প্রশ্ন করতে সেও উত্তর দিল ফরাসিতে, প্রথমে একটু থেমে থেমে, তারপর সহজ অনর্গল ভঙ্গিতে। মার মুখের দিকে চেয়ে ছেলেমেয়েরা বুঝল লোকটার কথা শুনে করুণা, দুঃখ, ক্ষোভ ও মমতা বোধ করছে মা। কি বলছে ম্যাম? ধৈর্য ধরতে না পেরে হঠাৎ জিজ্ঞাসা করলেন স্টেশন মাস্টার। ইনি রাসান, টিকিট হারিয়ে ফেলেছেন। মনে হচ্ছে খুবই অসুস্থ। আপনি যদি অনুমতি দেন তাহলে এক্ষুনি একে আমি বাড়ি নিয়ে যেতে চাই। একেবারে ভেঙে পড়ার দশা হয়েছে বেচারার। কাল আমি এসে এর সম্পর্কে সব কিছু জানাবো আপনাকে, ঠিক আছে? আদমরা সাহেব বাড়ি নিয়ে যাচ্ছেন কিনা ভাবছি, দ্বিধান্বিত কণ্ঠে বললেন স্টেশন মাস্টার। না না, হেসে উঠলেন মা। আপনি ভাববেন না, আমি জেনে শুনেই ওকে বাসায় নিয়ে যাচ্ছি। ওর দেশে উনি একজন মস্ত বড় বিখ্যাত লোক, সাহিত্যিক, দারুণ সব বই লেখেন। আমি বেশ কয়েকটা পড়েছি। কাল এসে আমি সব জানাবো আপনাকে। আবার লোকটার দিকে ফিরে ফ্রেঞ্চ ভাষায় কথা বলল মা। সবাই দেখল বিস্ময় ফুটে উঠল লোকটার চোখে মুখে, তারপর খুশি এবং শেষে কৃতজ্ঞতা। উঠে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে নম্র ভঙ্গিতে বাউ করে হাত বাড়িয়ে দিল মার দিকে। মা সেই হাত ধরল, কিন্তু বোঝা গেল সে মাকে নয়, বরং মাই তাকে সাহায্য করছে হাঁটতে। মেয়েরা দৌড়ে বাসায় গিয়ে বসার ঘরের চুলায় আগুন দাও, বলল মা। আর পিটার যাও, এক ছুটে ডাক্তারকে ডেকে নিয়ে এসো। কিন্তু ডাক্তারের কাছে গেল ববি। হাঁপাতে হাঁপাতে বলল, ময়লা জামা পরা এক রাসায়ন অতিথিকে বাসায় নিয়ে এসেছে মা। মনে হচ্ছে একেও আপনার ক্লাবে ভর্তি করিয়ে নিতে হবে। লোকটার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। স্টেশনে পেয়েছি ওকে আমরা। অসুস্থ। পেয়েছ? হারিয়ে গেছিল নাকি? কথাটা বলে কোটের দিকে হাত বাড়ালেন ডাক্তার। হ্যাঁ, খুব সম্ভব হারিয়েই গেছে। ফ্রেঞ্চ ভাষায় তার দুঃখের কাহিনী শুনিয়েছে মাকে। মা বলে দিয়েছে লোকটা খুব কাশছে, খানিক আগে কাঁদছিল। একটু যদি তাড়াতাড়ি করতেন। ববি যখন ডাক্তারকে নিয়ে 3 চিমনিতে পৌঁছালো, রাসান লোকটা তখন বাবার আর্মচেয়ারে বসে আগুনের দিকে পা লম্বা করে দিয়ে মার বানিয়ে দেওয়া চা খাচ্ছে। শারীরিক মানসিক দুদিক থেকে লোকটা চরম পরিশ্রান্ত। দেখে শুনে বললেন ডাক্তার, কাশিটা খারাপ দিকে চলেছে। অবশ্য চিকিৎসা পেলে সেরে যাবে। রোগীর এখনই বিছানায় যাওয়া দরকার, আর রাতে ওর ঘরে আগুনের ব্যবস্থা করলে ভালো হয়। একমাত্র আমার শোবার ঘরে ফায়ার প্লেস আছে, অর্থাৎ ওই ঘরটাই ওকে দিতে হবে, বলল মা। ডাক্তার সাহায্য করলেন অতিথিকে উপরে নিয়ে বিছানায় শোয়াতে। মার ঘরে মস্ত এক কালো তালা মারা ট্রাঙ্ক রয়েছে। আগুন জ্বালানো হয়ে গেলে ওটা খুলে কয়েকটা পুরুষের পোশাক বের করে আগুনের ধারে ঝুলিয়ে দিল। আরেক বোঝা কাঠ নিয়ে ঘরে ঢুকে নাইট গাউনের উপর বাবার নাম লেখা দেখে খোলা ট্রাঙ্কের দিকে তাকালো ববি। ওর ভেতর ঠাসা রয়েছে বাবার সমস্ত কাপড় চোপড়। একটা কাপড়ও না নিয়ে চলে গেছে বাবা? কেন? কাপড় নেয়নি কেন বাবা? ঘর থেকে বেরিয়ে যাবার সময় ট্যাঙ্কে তালা লাগানোর শব্দ পেল ববি। বুকের মধ্যে ঝড় বইছে ওর। তাহলে কি? মা বেরিয়ে এলো ঘর থেকে। 2 হাতে শক্ত করে মার কোমর জড়িয়ে ধরল ববি। অস্ফুট সুরে বলল, মা গো, বাবা মারা যায়নি তো? না শোনা না। কেন তোমার এমন ভয়ঙ্কর কথা মনে হলো? আমি ঠিক জানি না। নিজের ওপরেই রেগে গেছে ববি। মা ওর কাছ থেকে যা গোপন রাখতে চায় সেটা জানার চেষ্টা করবে না বলে মনে মনে প্রতিজ্ঞা করেছে ও। এখনই ভঙ্গ হতে যাচ্ছিল সে প্রতিজ্ঞা, কিন্তু ওর উদ্বেগটুকু অনুভব করতে পারল মা। ববিকে জড়িয়ে ধরে বলল, তোমার বাবা ভালোই আছেন, অন্তত শেষ চিঠির খবর সুস্থ আছে। একদিন ফিরে আসবে আমাদের কাছে। লক্ষ্মী সোনা, এসব অলক্ষণে কথা কল্পনাও করতে নেই। রাসান অতিথি ঘুমিয়ে পড়তে মেয়েদের ঘরে চলে এলো মা। ফিলিসের বিছানায় মা শোবে, ফিলিস শোবে মাটিতে তোষক পেতে। ওর জন্য এটা মস্ত এক রোমাঞ্চকর নতুনত্ব। মা ঘরে ঢুকতেই 2টি ফর্সা মুখ বালিশ ছেড়ে উঁচু হলো। এবার সব বলো মা, ওই রাসান ভদ্রলোক সম্পর্কে। দাঁড়াও, আগেই শুরু করে দিও না। লাফিয়ে ঘরে ঢুকলো পিটার। পেছনে টেনে আনছে ওর লেপটা।
অনেক ধৈর্য ধরেছি মা, করুণ মিনতি পিটারের কণ্ঠে। যাতে ঘুম না এসে যায়, জিভ কামড়ে জেগে আছে অনেক কষ্টে। লম্বা করে বলো গল্পটা। ওরে বাপ, আজ অত লম্বা গল্প বলতে পারবো না, খুব ক্লান্ত আমি। গলার স্বরে ববি টের পেল একটু আগে কেঁদেছে মা। বাকি দুজন অবশ্য বুঝতে পারেনি। ঠিক আছে, যতটা পারো ততটুকুই লম্বা করো, বলল ফিল। ববি সরে গিয়ে মার কোমর জড়িয়ে ধরে কলজের মধ্যে ঢোকার চেষ্টা করল। গল্পটা লম্বা করে বললে বিশাল এক বই হয়ে যাবে। ভদ্রলোক একজন লেখক, চমৎকার কয়েকটা বই লিখেছেন। জার শাসিত রাশিয়ার কোনো বইয়ে বড় লোকদের অন্যায়ের কথা লেখার সাহস নেই কারো। এমনকি কী করলে গরিবদের অবস্থা উন্নতি করা সম্ভব এ কথাও বলা যাবে না। কেউ যদি এরকম বই লেখে, সোজা জেলে ভরে দেওয়া হয় তাকে। জেলে কেন দেবে? আপত্তি তুলল পিটার। অন্যায় করলে তবেই তো জেল হওয়ার কথা। কিংবা জজ সাহেব যদি মনে করেন কেউ অন্যায় করেছে, তাহলেও জেল হবে, বলল মা। কথা এখানে এই ইংল্যান্ডে খাটে, কিন্তু রাশিয়ার ব্যাপার আলাদা। এই ভদ্রলোক বড় সুন্দর একটা বই লিখেছিলেন গরিবদের নিয়ে। কিভাবে ওদের সাহায্য করা যায় লিখেছেন। আমি পড়েছি ওটা। দয়া মায়া আর মঙ্গল ছাড়া আর কিছু নেই ওতে। কিন্তু এর জন্যই ওকে ধরে জেলখানায় আটকে দিল ওরা। 3 বছর ভয়ানক বিচ্ছিরি আলো বাতাসীন এক ভেজা ছাদছেতে কুঠুরিতে আটক ছিলেন উনি। ভেবে দেখো, 3 বছর একা জেলখানায় বন্দি। মার গলাটা একটু কাঁপল, তারপর থেমে গেল। কিন্তু মা, এসব অত্যাচারের কথা তো মধ্যযুগের ইতিহাসে পড়া যায়, কিন্তু এখনও। হ্যাঁ, এখনও, পিটারের কথার মাঝখানে বলল মা। এখনও মানুষ ওই একই রকম জানোয়ার রয়ে গেছে। যাই হোক, এরপর এরপর অন্যান্য আরও কয়েদির সঙ্গে ওকে পাঠানো হলো সাইবেরিয়ায়। একজনের সঙ্গে চেইন দিয়ে বাঁধা আর একজন। হাঁটছে তো হাঁটছেই, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। ক্লান্ত হয়ে কেউ থামতে চাইলে চাবুক মারে অফারশিয়াররা। হ্যাঁ, চাবুক। কেউ কেউ খোঁড়া হয়ে গেল, কেউ কেউ পড়ে গেল। পিটিয়েও যখন আর খাড়া করা গেল না, ওদের ওখানে মরার জন্য ফেলে রেখে এগিয়ে গেল ওরা আর সবাইকে নিয়ে। বড় সাংঘাতিক। অবশেষে খনিতে পৌঁছালো ওরা। ওখানে কাজ করতে করতে একসময় মৃত্যুমুখে ঢলে পড়তে হবে ওদের। ভেবে দেখো, কেন এই ভয়ানক শাস্তি? আর কিছু না, চমৎকার মহৎ একটা বই লেখার জন্য, মানুষের মঙ্গল কামনার জন্য। উনি ছাড়া পেলেন কি করে? যখন যুদ্ধ বাঁধল, তখন কোনো কোনো বন্দীকে সৈন্যদলে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হলো। ইনি যোগ দিলেন এবং প্রথম সুযোগেই পালালেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যাওয়া কাপুরুষের কাজ না? জিজ্ঞাসা করল পিটার। যে দেশ ওর সঙ্গে এরকম আচরণ করেছে, সে দেশের কাছে কিসের ঋণ? সেই দেশ রক্ষার জন্য কেন প্রাণ দিবেন উনি? বরং নিজের বউ ছেলে মেয়েদের দাবি তার উপর অনেক বেশি। তারা কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানতেন না তিনি। তার মানে যতদিন জেলখানায় ছিলেন আর সব কষ্টের সঙ্গে বউ বাচ্চার চিন্তাও কষ্ট দিয়েছে। আহা বেচারা। ববির কণ্ঠে মমতা ঝরে পড়ল রাসায়ন লেখকের জন্য। হ্যাঁ, তাদেরকেও অন্য কোথায় জেলখানায় আটকে রাখা অসম্ভব ছিল না। কিন্তু আসলে উনি যখন সাইবেরিয়ার খনিতে শ্রমিক হিসাবে কাজ করছেন, তখনই কয়েকজন বন্ধুর পাঠানো গোপন খবর পেয়ে জানতে পারেন তার স্ত্রী সন্তান নিরাপদে রাশিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে চলে গেছে। কাজেই প্রথম সুযোগেই সৈন্যদল থেকে পালিয়ে এখানে চলে এসেছেন তিনি। ঠিকানাটা জানা আছে নিশ্চয়, বলল পিটার। না, শুধু জানেন ইংল্যান্ডে। লন্ডনের দিকে যাচ্ছিলেন, কিন্তু আমাদের স্টেশনে ট্রেন থামায় এখানে গাড়ি বদলাতে হবে মনে করে নেমে পড়েছেন। আর নেমেই দেখেন টিকিট বা মানিব্যাগ কিছুই নেই পকেটে। তোমার কি মনে হয় মা, খুঁজে পাবেন উনি? জিজ্ঞাসা করল ফিলিস। মানিব্যাগ? না না, বউ ছেলে মেয়েদেরকে। আশা করছি, প্রার্থনা করছি যেন উনি স্ত্রী সন্তানকে ফিরে পান। এতক্ষণে ফিলিসও অনুভব করল মার গলাটা কাঁপছে। কেন মা? জিজ্ঞাসা করল। ওর জন্য তুমি এত কষ্ট পাচ্ছ কেন মা? 1 মিনিট চুপ করে থাকলো মা, তারপর শুধু বলল, হ্যাঁ। মনে হলো কি যেন ভাবছে মা। বাচ্চারাও চুপ। বেশ অনেকক্ষণ পর আবার কথা বলে উঠল মা। সোনামানিকেরা, তোমরা প্রার্থনার সময় ঈশ্বরের কাছে বলো পৃথিবীর সমস্ত বন্দী আর কয়েদিদের উপর যেন তিনি তার করুণা বর্ষণ করেন। সমস্ত বন্দী আর কয়েদিদের উপর, ঠিক না মা? হ্যাঁ, সমস্ত বন্দী আর কয়েদিদের উপর। সমস্ত বন্দী আর কয়েদি। গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে গল্পগুলো শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।